নমস্কার। এক পাতা গল্পে আজকে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। লালুর গল্প শিশুদের সহজ সরল জীবন, তাদের আনন্দময় দুষ্টুমি এবং বাস্তবতার মিশ্রণ। এটি একটি মানবিক গল্প যা শিশুদের মনস্তত্ত্ব এবং তাদের স্বাভাবিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। শুরু করছি আজকের গল্প লালু। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণাও করতে পারবে না। আমরা একটি ছোট্ট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার যে কত কৌশলই তার মাথায় ছিল তার ঠিক ঠিকানা নেই। ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে, সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করবার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখে মানুষ হয়েছেন, লেখাপড়া করেছেন। এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলে যেন তেমনি করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে না পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সে যাত্রা লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল ওর মার উপর চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছে। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের মনে আনন্দ আর ধরে না। উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলায় ঠাকুর ঘরে উঠতে নামতে তার খুবই কষ্ট হতে পারে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মায়ের নিঃশ্বাস ফেলারও সময় নেই। তারই মধ্যে সহস্তে ঝেড়ে মুছে মশারি গুজে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেল। সুকোমল শয্যার পরিপাট্য দেখে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এরই মধ্যে ফেটেছে দেখছি। ফিতের কাঠ ভারী নয়। মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়। চোখ দুটি সবাই বুঝেছেন। অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপটপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইহ, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত একেবারে ফেটে গেছে। আবার শুনলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে এক ধারে গেলেন। কিন্তু শোভামাত্রই তেমনই জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আবার এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলে বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ছাদ ফেটে মাথায় না ভেঙে পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে,
কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়ায় দাঁড়াবার জোকি। কোথায় চাকর, কোথায় বাকর, কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে ওখানে বসত। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদায় যথেষ্ট লাঘব হল। অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরের বাতাস বৃষ্টির ছাঁটে আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে তিনি শুলেন। নানাবিধ শান্তি ও দুর্বিপাকে তার দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভরাতু। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অন্ন উদ্গারের আভাস দিল। উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত। মাত্র মিনিট দুই। অনিশ্চিত নিশ্চিত হল। গুরুদেব বুঝলেন, সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্যে যেমন, বাইরে মশার জন্যে তেমন। হাত ও পায়ে নিরন্তর আক্ষেপ। গামছায় ঘষণ সঞ্চালনে কিছুই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দেখা দিল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত। শুধু তার ছোটাছুটির বিরাম নেই। কোথাকার বাড়িতে 4টে বাজল। বললেন, কামড়া বেটারা কামড়া, যত পারিস কামড়া, আমি আর পারিনি। বলি বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি পানটা থাকে এ দুর্ভাগা দেশে আর নয়। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বশান্তপর নিদ্রায় তার সারারাত্রির সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর হতে না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেবের জলযোগ মাত্র করেছেন। যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় না। আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু একই ব্যাপার, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে। তার ক্যামিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি আন্নিকের জিনিসপত্রগুলো এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন। তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছ বটে, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদলার বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতেই কি রক্ষা আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ, মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ওধারে ছুটে যাই, ওধার থেকে এধারে ছুটে আসে। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস, বহু সাধ্য সাধনার পরে ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে
নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপরেও আরও দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ পড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর খানিকটা ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তাড়াতাড়ি নামিয়ে দিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি তখনও, এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলেই যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেইমাত্র নিচে নেমেছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখোগে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললেন, লালুবাবু কোঠি মে নেই হ্যাঁ। আর একজন এসে জানালেন সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামী উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপর লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। এরকম আরও গল্প শুনতে একপাতা গল্পের সঙ্গে থাকুন, আর এরকম আরও গল্প পড়তে ekpatagolpo.com ভিজিট করুন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।